ভাগ্য কখন কোথায় নিয়ে যায় কে বলতে পারে। বিয়ে বাসর স্বামী সংসার নিয়ে প্রত্যেকটা মেয়ের অনেক স্বপ্ন থাকে। আমারও ছিল, আমার ভালোবাসার মানুষের সাথে ছোট্ট সুখের সংসার হবে। সংসার তো পেয়েছি, কিন্তু সেটা সুখের না দুঃখের হবে সেটা জানি না। আর এই জীবনটা তো আমি নিজেই বেছে নিয়েছি। আপনারা হয়তো আমার কথা বুঝতে পারছেন না, চলেন বুঝিয়ে বলি। আমি কিম তাং তে, আমরা দুই বোন, অবশ্য সেটা সৎ বোন। আমি তাকে সৎ না ভাবলেও সে ভাবে। আর আমার মা সেই ছোট্টতে মারা গিয়েছে। তারপর বাবা আবারও বিয়ে করে, তারপর জেনি হয়। আমার সৎ মা আমাকে নিজের মেয়ের মতো ভালোবেসে বড় করেছে। আমি অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্ট, আর আমি একজনকে প্রচন্ড ভালোবাসি, বোগাম। বোগাম আর আমার 2 বছরের সম্পর্ক, সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ একদিন বাবা জেনির বিয়ে ঠিক করে দেয়। ছেলেটাকে আমরা দেখিনি, কারণ সে তো আমাদের বাসায় মেয়ে দেখতে আসেনি। তারা অনেক গুণগান শুনেছি, কারণ তার বাবা আর আমার বাবা বন্ধু কম ভাই বেশি। ছেলে নাকি অত্যন্ত সুদর্শন, কিন্তু বিয়ের আগের দিন শুনলাম ছেলের নাকি আগে বিয়ে হয়েছিল, তার চমৎ 2 বাচ্চাও আছে। কথাটা শুনে আমি প্রচন্ড অবাক হয়েছিলাম। বাবা একটা বিবাহিত পুরুষের সাথে জেনির বিয়ে ঠিক করেছে, কিন্তু এই বিষয়ে কাউকে কিছু বলতে গেলে বলেছে ছেলে অনেক ভালো, জেনি ভালো থাকবে। আমি আর কিছু বলিনি। আজকে জেনির বিয়ে, সেই সকাল থেকে বোকামকে কল দিচ্ছি, কিন্তু তার কোনো পাত্তাই নেই। ইতিমধ্যে বরপক্ষের লোকজন চলে এসেছে, অবশ্য বিয়েটা ঘরোয়াভাবে হচ্ছে, বাইরের কাউকে জানানো হয়নি। আন্টির কোলে ফুটফুটে 2 মেয়ে দেখে খুব আদর করতে ইচ্ছে করছিল, তাই নিজের লোভটাকে সামলাতে না পেরে আন্টির কাছ থেকে বাবু দুটোকে নিয়ে অনেকক্ষণ আদর করলাম। কিছুক্ষণ পর যেটা শুনলাম সেটার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। জেনি নাকি পালিয়ে গিয়েছে, আর সেটা কার সাথে জানেন? ভোগামের সাথে। আমি তো এটা শুনে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম। তাহলে কি আমার এতদিনের সম্পর্ক মিথ্যা ছিল? বোগাম আমার সাথে ভালোবাসার নাটক করেছে? কিছুক্ষণ পর আব্বু এসে বলে, তে মামুনি, একজন তো আমাদের সম্মানের কথা না ভেবে এইভাবে বিয়ের দিন পালিয়ে গেল। তুই কি? আমি এই বিয়ে করতে রাজি, তোমরা বিয়ের ব্যবস্থা করো। আমার কথা শুনে বাবা মা দুজনে অবাক হয়েছে। তারা ভাবতেই পারেনি আমি এত সহজে রাজি হয়ে যাব। তারপর আমাদের বিয়েটা হয়ে যায়। রাগের বশে এই পদক্ষেপটা নেওয়ার পর এখন প্রচন্ড ভয় করছে। বাসর ঘরে 7 দিনের জমজ মেয়েকে ফিটারে করে দুধ খাওয়াচ্ছি। বাসর ঘর শুধুমাত্র নামে, কারণ কোনো ফুল নেই, আর আমারও কোনো সাজ নেই বললেই চলে। কিন্তু এতে এখন আমার কোনো আফসোস নেই, কারণ ওই বেইমান আমার লাইফ থেকে চলে যাওয়ায় এত সুন্দর 2 কিউটের বক্স বেবি পেয়েছি। তে, তোমার সারাদিন অনেক কষ্ট হয়েছে, এখন আমি ওদের নিয়ে যাই। আমার শাশুড়ি মায়ের কথা শুনে নিজের ভাবনা থেকে বেড়ে চোখে ছলছল পানিটা মুছে নিয়ে বললাম, না আন্টি, ওরা আমার কাছে থাকবে, আমার কোনো অসুবিধা হবে না। কাল থেকে না হয় তোমার কাছে থাকবে, আর তুমি আমাকে আন্টি না মা বলে ডাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওরা আমার কাছে থাকবে। জিন তের মাথায় হাত বুলিয়ে বলে, আমি তোমার জন্য প্রাণ ভরে দোয়া করব, যাতে তোমার ওই জেদ আমার ভেঙে পড়া ছেলেটাকে নিজের করে নিতে পারে। এই বলে শাশুড়ি মা চলে যেতে আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাচ্চাদের ঠিক মতো শুয়ে দিতে আমার স্বামী রুমে ঢুকেন আর দুম করে দরজা লাগিয়ে দেয়। আমি সেই দিকে তাকাতে কিছুক্ষণের জন্য স্থির হয়ে যাই। বাপরে, ছেলে মানুষও এত সুন্দর হতে পারে। দূর, উনি সুন্দর তাতে আমার কি। তখন আমি বিছানা থেকে নেমে দাঁড়িয়ে পড়লাম। বাচ্চারা ঘুমাচ্ছে, তাই আস্তে শব্দ করবেন। জাঙ্কুক ব্রু কুচকে বলে, এখন তোমার থেকে আমায় জ্ঞান নিতে হবে? ভুল কাজ করলে অবশ্যই সঠিক পথ দেখাবো। এই শোনো, আমার থেকে স্বামীর অধিকার আশা করো না। ভেবো না তোমার সুন্দর মুখ দেখে আমার ভালোবাসা মানুষের জায়গা তোমাকে দিতে পারবো না। কোনোদিন ভালোবাসা পাবার আশা করো না। এইভাবেই তো সিনেমার ডায়লগ দেবেন। তুমি তো বড্ড বেচাল। আরে, আপনি যেটা বলতে চেয়েছিলেন সেটা আমি বলে দিলাম, যাতে আপনার কষ্ট না হয়। ধ্যাত, সামনে থেকে সরো, আমি ঘুমাবো। বিছানায় আপনার জায়গা হবে না, নিচে ঘুমান। আজকে আমার বাসায় তোমার প্রথম দিন বলে কিছু বললাম না। এই বলে জাঙ্গুক সোফায় গিয়ে শুয়ে পড়ে। তখন তের নজর পড়ে খাবারের প্লেটের দিকে, যেটা জিন দিয়ে গিয়েছিল। আমারও তো ক্ষুধা লেগেছে, কিন্তু উনিও তো বোধহয় কিছুই খায়নি। তারপর তে প্লেট হাতে নিয়ে জাঙ্গুকের সামনে বসে আঙুল দিয়ে হাতে খোঁচা দিয়ে বলে, এই যে শুনছেন, একটু উঠে বসুন তো, ডিস্টার্ব করো না। কিছু খেয়েছেন? না, খাবো না। খাবো না বললে তো হবে না, তাড়াতাড়ি খেয়ে নিন। বলছি তো খাবো। আর কিছু বলার সুযোগ না দিয়ে ওনার মুখে ভাতের লোকমা দিয়ে দিলাম। আর একটাও কথা বলবেন না, চুপচাপ খেয়ে নিন। তারপর উনি বাধ্য ছেলের মতো খেয়ে নিল। পেটে ক্ষুধা, তাই রাগটা কাজে লাগাতে পারেনি। আমিও একটু খেয়ে বিছানায় গা এলিয়ে দিলাম আর ঘুমের রাজ্যে পাড়ি দিলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওনাকে ডাকতে শুরু করলাম, কিন্তু ওনার কোনো সারা শব্দই নেই। আস্তে করে ধাক্কা দিতে উনি আমার হাতটা ধরে বলে, সকালবেলায় তোমার ওই মিষ্টি কণ্ঠ না শুনলে আমার ঘুম ভাঙে না।
ছাড়ুন, কি করছেন? না, তুমি এখন আমার কাছে শুয়ে থাকবে। পাশে একটা পানির গ্লাস রাখা ছিল, আঙুল ডুবিয়ে মুখে ছিটে দিতে উনি লাফিয়ে উঠলেন আর আমার দিকে এক নজর তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। ভেবেছিলাম বকাবকি করবে, কিন্তু না, চুপচাপ চলে গেল। পুরনো অভ্যাস ছিল, তা মনে গেঁথে রয়েছে। তে তাড়াতাড়ি নিচে এসে দেখো কে এসেছে। শাশুড়ি মায়ের ডাক শুনে আমি বাচ্চাদের কোলে নিয়ে নিচে গিয়ে দেখি জেনি দাঁড়িয়ে আছে। আমি জেনিকে এই সময় এখানে একদমই আশা করিনি। আপু, তুই শেষ পর্যন্ত 2 সন্তানের বাবাকে বিয়ে করলি? দেশে কি ছেলের অভাব পড়েছিল? জেনির কথায় আমার প্রচন্ড রাগ হচ্ছে। আমাকে নিয়ে তোর এত না ভাবলেও চলবে, আগে এটা বল, তুই এখানে কি করছিস? আপু, আসলে আমরা 2 দিন তোর বাসায় থাকতে এসেছি। জেনি, তুই কি নিজের কর্মকাণ্ডের কথা ভুলে গিয়েছিস যে নির্লজ্জের মতো এই কথাটা বলছিস? আর তোর শ্বশুর বাড়িতে না গিয়ে এখানে এসেছিস? আসলে তারা আমাদের মেনে নেয়নি, আর আমি চাচ্ছি তুই বাবা মাকে আমাদের ব্যাপারে বুঝিয়ে বল। প্লিজ আপু, আমাদের ফিরিয়ে দিস না, তুই একমাত্র ভরসা। আমি কিছু বলতে যাব তার আগে মা এসে বলে, তে মামনি, বাচ্চাদের আমাকে দাও, আর তুমি ওদের রুমটা দেখিয়ে দাও। মা, আমি জানি জেনি এখানে থাকার জন্য এসেছে, তুমি ওদের ঘরে নিয়ে যাও। আন্টি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওইসব বাদ দাও, তোমার স্বামী কোথায়? আপনারা থাকতে দিবেন কিনা তাই ও বাইরে আছে। যাও, গিয়ে ডেকে নিয়ে আসো। আমি মায়ের কথা শুনে প্রচন্ড অবাক হয়ে গিয়েছি। মানুষগুলো এত ভালো কিভাবে? জেনে বাইরে যেতে আমি টেবিলে খাবার সাজাতে শুরু করি, তখন উনি এসে বলে, বাসায় ফিরতে রাত হবে, মাকে বলে দিও। আগে খেয়ে নিন, তারপর যেখানে খুশি যান। বাইরে খেয়ে নেব, চুপচাপ খেতে বসুন, নয়তো রাতের মতো জোর করে খাইয়ে দিব। এই মেয়ে, আমার একটা সুন্দর নাম আছে, এই মেয়ে বলবেন না। তোমার সাথে কথা বলা, ধুর, খেতে দাও। এই বলে উনি খেতে বসে। আমি খাবার পরিবেশন করতে জেনি আর বোকাম ভেতরে আসে। জাঙ্গুক তাদের দিকে একবার তাকিয়ে আবারও খাবারে মনোযোগ দেয়। আমি তো প্রচন্ড ভয় পাচ্ছিলাম উনি হয়তো জেনিকে দেখে প্রচন্ড রাগারাগি করবে, কিন্তু জাঙ্গুকের ভেতরে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। এইদিকে বোকাম এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে, আর জেনি হাঁ করে জাঙ্গুকের দিকে তাকিয়ে আছে। এটা দেখে আমার ভ্রুটা কুঁচকে আসে। তখন বোকামের দিকে না তাকিয়ে বলি, এখানে দাঁড়িয়ে কি দেখছিস? আমার সাথে চল, আমি তোদের রুম দেখিয়ে দিচ্ছি। তারপর তাদের রুম দেখিয়ে দিয়ে নিজের রুমে চলে যায়। বোগাম আর জেনিকে মা খেতে দিয়েছে। আমি বোগামের সামনে যেতে চাই না, ওকে যত দেখবো তত কষ্ট বাড়বে। ওদের এখানে থাকা চলবে না। বোগামের সাথে কথা বলে জেনিকে নিয়ে চলে যেতে বলবো। বাচ্চাদের সামলাতে আমার সময় যাচ্ছে, রুম থেকে বের হতে হয়নি। সব কাজ কাজের বুয়া করেছে। সন্ধ্যায় মাথাটা ঝিমঝিম করছে, তাই চা খেতে যাব, তখন বুয়া এসে চা দিয়ে গেল আর বাচ্চাদের নিয়ে যাই। এই সুযোগে একটু ঘুমানো যাক, তাই বিছানায় শুতে দরজায় ঠকঠক শব্দ পেয়ে উঠে বসি। আসতে পারি? তুমি এখানে কি করছো? তোমার সাথে একটু কথা বলতে আসলাম। আমার রুম থেকে বেরিয়ে যাও, তোমার সাথে আমার কোনো কথা নেই। তে আমার কথাটা ব্যাস বোগাম, তুমি এখন আমার বোনের স্বামী আর আমি অন্য কারো স্ত্রী। জেনি আমাদের সম্পর্কের কথাটা জানে না, তাই আমি চাই না জেনি বা আমার শ্বশুর বাড়ির কেউ এই বিষয়টা জানুক। আর তাড়াতাড়ি এখান থেকে জেনিকে নিয়ে চলে যাও, এখন তুমি আসতে পারো। বোগাম রুম থেকে চলে যেতে আমার চোখ দুটো পানিতে ভিজে যায়। হঠাৎ কারোর পায়ের আওয়াজ কানে আসতে তাড়াতাড়ি চোখের পানিটা মুছে পেছনে তাকাতে দেখি জাঙ্কুক রুমে এসেছে। জাঙ্কুক কিছুক্ষণ তের মুখের দিকে তাকিয়ে থেকে বলে, একবার তার কথাটা শুনতে পারতে। জাঙ্কুকের কথা শুনে আমি প্রচন্ড অবাক হই। তার মানে উনি আমাদের সমস্ত কথাই শুনেছে। এখন উনি যেহেতু আমার স্বামী, তাহলে ওনার কাছ থেকে সবকিছু লুকানো ঠিক হবে না। তাই বললাম, ও তো নিজের ইচ্ছায় আমার বোনকে বিয়ে করে, আর আমারও বিয়ে হয়ে গিয়েছে। তারপর কোনো কথা শোনার কোনো মানেই হয় না। তুমি চাইলে তোমার ভালোবাসার মানুষকে ধরে রাখতে পারতে। যে নিজ ইচ্ছায় চলে যায় তাকে কিভাবে ধরে রাখবো? ওইসব ফালতু কথা বাদ দেন। মেয়ে দুটোর এখনো নাম রাখা হয়নি, সেটা কি আপনার মনে আছে? ভি জানতো ওর যমজ মেয়ে হবে, তখনই ওর নাম ঠিক করে রেখেছিল। ওর মৃত্যুতে বাচ্চাদের নামের কথা ভুলে গিয়েছি। তুমি মনে করে ভালোই করেছো। ওদের নাম হবে পিহু আর তিহু। খুব সুন্দর নাম তো, আপু চয়েস আছে। যেমন সুন্দর স্বামী তেমন সুন্দর বেবি, আর ওদের নামও। এই মেয়ে, আমি সেই কখন থেকে বসে আছি জানো না আমি বাসায় এসে চা খাই? বাসায় নতুন এসেছি, তাহলে কিভাবে জানবো? এত কথা না বলে চা নিয়ে এসো। যা বাবা, হঠাৎ করে রেগে গেল কেন বুঝলাম না। তারপর ওনাকে চা দিয়ে মায়ের রুমে গেলাম। মা? হ্যাঁ মামনি বলো। ভি আপু বাচ্চাদের নাম ঠিক করে রেখেছিল, পিহু আর তিহু। খুব ভালো, মেয়েটা অকালে চলে যাবে বুঝতে পারিনি। তে জিনের পাশে বসে বলে, মা, আপুর ঠিক কি হয়েছিল?
ডেলিভারি ডেটের আগে হঠাৎ করে প্রসব ব্যথা শুরু হয়, তারপর হসপিটালে নিতে নর্মালে বাচ্চা হয়, কিন্তু অনেক ব্লাড লস হয়। ডক্টর বলে তাড়াতাড়ি এবি নেগেটিভ ব্লাড দিতে হবে, কিন্তু কোথাও ব্লাড পাওয়া যায় না। শেষমেশ ও আমাদের ছেড়ে চলে গেল। কথাগুলো বলে মা কান্না করতে লাগে। তাকে কি বলে সান্ত্বনা দিব সে ভাষা আমার নেই। মা কান্নারত গলায় আমার হাত ধরে বলে, তুমি বাচ্চাদের সৎ মা না, আপন মা হয়ে থেকো, কখনো যেন ওরা মায়ের অভাব বুঝতে না পারে। মা আপনি চিন্তা করবেন না, আমি ওদের মা, পেটে ধরে নিতে কি হয়েছে জানেন মা? আপনার ছেলেকে আমি বিয়ে করেছি শুধুমাত্র এই বাচ্চা দুটির কথা শুনে। তুমি খুব ভালো, দ্বিতীয়বার আমার ঘরে এত ভালো বউ আসবে ভাবতে পারিনি। মা আমি ওদের নিয়ে যাই? ঠিক আছে নিয়ে যাও। তারপর আমি বাচ্চাদের নিজের রুমে নিয়ে এসে শুয়ে দিয়েছি। রাতে খাবার টেবিলে বোকামকে জেনির সাথে দেখে খুব কষ্ট হচ্ছিল, তাই না খেয়ে রুমে চলে আসি। জাঙ্গু খাবার খেয়ে রুমে এসে সোফায় শোবার জন্য প্রস্তুত নিচ্ছে। এটা দেখে আমি বললাম, আজকে আপনি বাচ্চাদের কাছে ঘুমান, আমি নিচে ঘুমাবো। তার দরকার নেই। তাহলে সোফায় শোয়ার দরকার নেই, চারজন খাটে ঘুমাবো। জাঙ্গুকের সোফায় ঘুমাতে অসুবিধা হচ্ছে, তাই কথা না পারে খাটের এক কোণে শুয়ে পড়ে। আমি পিহু আর তিহুকে মাঝখানে শুয়ে দিয়ে আমিও তাদের আরেক পাশে শুয়ে পড়লাম। আজকে কেমন যেন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। আমাদের মধ্যে দূরত্ব থাকলেও সে আমার স্বামী। আর অত কিছু না ভেবে ঘুমের রাজ্যে তলিয়ে গেলাম। সকালে হঠাৎ অনুভব করলাম কেউ যেন আমাকে সাপের মতো শক্ত করে পেঁচিয়ে রেখেছে। আমার নিঃশ্বাস আটকে আসতে আমার ঘুমটা ভেঙে যায়। পিটপিট করে চোখ খুলে তাকে দেখতেই আমার চোখ দুটো বড় বড় হয়ে যায়। জাঙ্কুক আমাকে তার বুকের সাথে পেঁচিয়ে রেখেছে। কেন জানি বুকের ভেতরে যন্ত্রটা টিপটিপ করতে শুরু করেছে। নিঃশ্বাসটাও যেন ভারী হয়ে উঠেছে। গাল দুটো যেন টমেটোর মতো লাল হয়ে উঠেছে। লজ্জায় আড়ষ্ট হয়ে হালকা নড়তে জাঙ্কুক ঘুম জড়ানো কণ্ঠে বলে ওঠে, ভি আমাকে ঘুমাতে দাও। কথাটা শুনতেই এক মুহূর্তের জন্য তার লজ্জাকৃত মুখটা মলিন হয়ে যায় আর নিজেকে ছাড়ানোর জন্য নড়াচড়া করতে লাগে, যার ফলে জাঙ্গুকের ঘুমটা ভেঙে যায়। আর তেকে নিজের এতটা কাছে দেখে জাঙ্গুকের চোখ দুটো বড় বড় হয়ে যায় আর তাড়াতাড়ি তেকে ছেড়ে দেয়। আর কিছুক্ষণ সময় নিয়ে বলে, সরি আসলে আমি বুঝতে পারিনি। তে জাঙ্কুকের কথার কোনো জবাব না দিয়ে ওয়াশরুমে চলে যায়। আর জাঙ্কুক মনে মনে ভাবে, উনি কি আমাকে ভুল বুঝলো? উনি কি আমার ওপর রাগ করেছে? আর এইদিকে তে ওয়াশরুমে এসে চোখে মুখে পানি দিয়ে আয়নার মাধ্যমে নিজেকে দেখে বিড়বিড় করে বলে, ওনার মুখে ভি নামটা শোনার পর আমার এতটা খারাপ কেন লাগছে? আমি তো ওনাকে ভালোবাসি না, তাহলে কেন? আচ্ছা উনি আমার হাজবেন্ড, সেই জন্য কি এমনটা ফিল হচ্ছে? আমি পাগল হয়ে যাব বলে তে অনবরত চোখে মুখে পানির ঝাপটা দিতে লাগে। তারপর তে ওয়াশরুম থেকে বেরোতেই দেখে সামনে জাঙ্কুক শটাং হয়ে দাঁড়িয়ে আছে। তে পাশ কাটিয়ে যেতে নিলে জাঙ্কুক বলে, তে তোমার সাথে আমার কথা আছে। একদম ছোট্ট জবাব। জাঙ্কুক আমতা আমতা করে বলে, আসলে তখন আমি তোমাকে থাক আর কিছু বলতে হবে না। আমি জানি আপনি কখনোই আমাকে জড়িয়ে ধরতে পারেন না বা ধরবেনও না। আপনি তখন ভি আপুকে ভেবে আমাকে জড়িয়ে ধরেছিলেন, আমি কিছু মনে করিনি। আপনি চিন্তা করবেন না, আমি এখন যাই, মেয়ে দুটোকে খাওয়াতে হবে বলে তে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ওখান থেকে চলে যায়। তের কথা বলার টোনে কি ছিল, রাগ নাকি অভিমান তা জানে না জাঙ্কুক। জাঙ্কুক তের কথাগুলো শুনে তে যাওয়ার পানে তাকিয়ে ঠায় দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে এগিয়ে যায় বিছানার দিকে। বিছানার পাশে থাকা টেবিলের ওপরে একটা ফটো ফ্রেম রাখা, যেখানে ভিকে জাঙ্কুক পেছন থেকে হাত করে আছে। জাঙ্কুকের থুতনিটা আছে ভিয়ের ঘাড়ের ওপরে, আর ভি হাস্যোজ্জ্বল মুখে হালকা ঘাড়টাকে কাত করে জাঙ্কুকের দিকে কোনো রকমে তাকিয়ে আছে। জাঙ্কুক ছবিটায় হাত বুলিয়ে হালকা করে মলিন হাসে, যেই হাসিতে আছে এক বুক সমান হাহাকার কষ্ট। এই কষ্ট কি কাউকে দেখানো বা বোঝানোর ক্ষমতা আছে জাঙ্কুকের? তারপর জাঙ্কুক ফটোটায় একটা কিস করে একটা ড্রয়ারের ভেতরে ফটো ফ্রেমটাকে রেখে দিয়ে অফিসের জন্য রেডি হয়ে নিচে চলে আসে। বাবা তুই চলে এসেছিস? তুই বস, আমি খাবার দিচ্ছি। খাবো না মা, অনেকটা লেট হয়ে গিয়েছে, আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। জাঙ্কুক তুমি এটা খাও, এটা আমি অনেক ভালোবেসে বানিয়েছি। জেনি জাঙ্কুকের সামনে আইসক্রিমের বাটিটা ধরে কথাটা বলে। জাঙ্কুক একবার আইসক্রিমের বাটির দিকে তাকিয়ে বলে, আমি আইসক্রিম খাই না, প্লিজ জাঙ্কুক এটা খেলে আমি অনেক খুশি হব। জেনি আহ্লাদি স্বরে কথাটা বলে। আর এইদিকে তে সোফায় বসে পিহু আর তিহুকে ফিটারে করে দুধ খাওয়াচ্ছিল আর জেনির কথা শুনে রাগে ফুঁসছিল। তের এই প্রথমবার জেনির চুলগুলো ছেড়ে টাকলা বানাতে ইচ্ছা করছিল। জাঙ্কুক এবার দুই পকেটে হাত ঢুকে শটাং হয়ে দাঁড়িয়ে বলে, জেনি তুমি ভুলে যেও না, আমি তোমার বয়সে অনেক বড়, প্লাস তোমার বড় বোনের হাজবেন্ড। সো আমাকে নাম ধরে না ডেকে ভাইয়া, জিজু অথবা দুলোভাই বলে ডাকলে আমি বেশি খুশি হব বলে জাঙ্কুক চলে যেতে গিয়েও আবার ফিরে এসে বলে,
আমাকে আইসক্রিম খাইয়ে খুশি না করে নিজের হাজবেন্ডকে গিয়ে খুশি করো, সেটাই তোমার জন্য মঙ্গল হবে। বলে জাঙ্কুক তের কাছে গিয়ে মেয়ে দুটোর কপালে চুমু খায়। তারপর নত করে রাখা তের মুখ পানে তাকিয়ে তের থুতনি ধরে মুখটা একটু ওপরে তুলে তের কপালে ছোট্ট করে চুমু খেয়ে দ্রুত বাসা থেকে বেরিয়ে যায়। জাঙ্কুকের হঠাৎ এহেন কাণ্ডে তে যেন ফ্রিজ হয়ে গিয়েছে, শুধু চোখ রসগোল্লার মতো গোল গোল করে জাঙ্কুকের যাওয়ার দিকে তাকিয়ে আছে। আর জেনি এইসব দেখে হাতের বাটিটা শক্ত করে চেপে ধরে রাগে গজগজ করতে করতে মনে মনে ভাবে, প্রথমে যদি আমি জাঙ্কুককে দেখতাম আর সে এত রিচ সেটা জানতাম, তাহলে আমি ওই ফকির বোকামের সাথে কোনোদিন পালাতাম না। তোর সুখ কেড়ে নেবো ভেবে তোকে আরো সুখী করে দিলাম, বাট আমি তো সেটা হতে দিতে পারি না। আমি থাকলে তুই কিভাবে সুখী হতে পারিস তে? দিস ইজ নট ফেয়ার ভেবে জেনি বাঁকা হাসি দেয়। আর এইদিকে বোগাম সেই কাছে দাঁড়িয়ে জাঙ্কুক থেকে কিস করছে। এটা দেখে বোগামের বুকে চিনচিন ব্যথা শুরু করেছে। আজ তার জীবনটা এমন না হলেও পারত, নিজের চোখের সামনে প্রিয়সীকে অন্য কারোর হতে দেখাটা যে অনেক কষ্টের, বাট সেও তো থেকে কষ্ট দিয়েছে, তাহলে সে কেন কষ্ট পাবে না? তারও তো সমান কষ্ট পাওয়ার উচিত। বোগাম আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারে না, টলমলো পায়ে নিজের বরাদ্দ রুমে চলে যায়। এরপর কেটে গিয়েছে 7টা দিন। এই 7 দিনে তে আর জাঙ্কুক অনেকটা স্বাভাবিক হয়ে গিয়েছে। তে মেয়ে দুটোকে যেন চোখে হারায়, এক সেকেন্ডের জন্য তাদেরকে নিজের থেকে আলাদা করে না। বাট জিন বেগম জোর করে মেয়ে দুটোকে রাত্রে তার কাছে নিয়ে ঘুমায়। তে আর জাঙ্কুকের মধ্যে শারীরিক সম্পর্ক এখনো না হলেও তারা একই বিছানাতে ঘুমায়। আর জেনি বোগাম তারা এখনো এই বাসাতে আছে। বোগাম অনেক চেষ্টা করে তের সাথে কথা বলার, বাট তে সবসময় বোগাম থেকে দূরে দূরে থাকে। আর জেনি সে তো প্রতিনিয়ত জাঙ্কুককে ইমপ্রেস করার চেষ্টা করে, বাট জাঙ্কুক তাকে 2 আনারও দাম দেয় না, যেটার জন্য জেনি সবসময় অপমানিত ফিল করে, যা তার জেদকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। বাচ্চাদের প্রতি তের ভালোবাসা, ফ্যামিলির দেখাশোনা আর জাঙ্কুকের প্রতি এত কেয়ার, যার জন্য তের প্রতি জাঙ্কুকের একটা সফট কর্নার তৈরি হয়েছে। জাঙ্কুক মনে মনে ঠিক করেছে তেকে ভিড় জায়গাটা দিতে না পারলেও তেকে তার প্রাপ্ত জায়গাটুকু দেবে, তেকে তার পাওনা ভালোবাসাটুকু দেবে, স্ত্রীর মর্যাদা দেবে। বাট জাঙ্কুক তের মনের খবর জানে না, সেই জন্য জাঙ্কুক এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি বা তের সাথে এই নিয়ে কোনো কথা বলেনি। জাঙ্কুক একটা তোয়ালে পেঁচে ওয়াশরুম থেকে বাইরে বেরিয়ে ওয়ার্ড্রপ খোলে শার্ট বের করার জন্য। আর সেই সময় জেনি জাঙ্কুকের রুমে আসে আর একবার বাইরে উকি দিয়ে দেখে তে কফির মগ হাতে নিয়ে রুমের দিকে আসছে। এটা দেখে জেনি রুমের ভেতর এদিক ওদিক তাকিয়ে দেখে জাঙ্কুক ওয়ার্ড্রপের সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে জেনি দ্রুত জাঙ্কুকের কাছে গিয়ে নিজের জামার হাতাটা ছিঁড়ে এক টানে জাঙ্কুককে নিজের দিকে ঘোরায় আর জাঙ্কুকের বাহু ধরে হাঁচকা টান দেয়। হঠাৎ এমন আক্রমণে জাঙ্কুক তাল সামলাতে না পেরে জাঙ্কুক ফ্লোরে জেনির ওপরে পড়ে যায়। জাঙ্কুক জেনিকে দেখে তাড়াহুড়া করে উঠতে গেলে জেনি জাঙ্কুককে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বাঁচা বাঁচা বলে চিৎকার করতে লাগে। তে দরজার কাছে এসে এমন অবস্থা দেখে হাত থেকে কফির মগটা পরে টুকরো টুকরো হয়ে যায়। জাঙ্কুক তৎক্ষণাৎ তের দিকে তাকায়। জেনি জাঙ্কুককে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে তের কাছে গিয়ে তেকে জড়িয়ে ধরে কান্না করে আর বলে, ভাইয়া আমার সাথে, এইটুকু বলে মাগুর মাছের কান্না জুড়ে দেয়। জেনির চিৎকার শুনে বাসার সবাই তের ঘরে হাজির হয়েছে। জাঙ্কুক কোনো কথা না বলে এক দৃষ্টিতে তের চোখের দিকে তাকিয়ে আছে। তেও জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে আছে, যেন চোখে চোখে তাদের মনে সমস্ত কথা আদান প্রদান হচ্ছে। জিন বেগম একটা ওড়না জেনির গায়ে জড়িয়ে দিয়ে বলে, জেনি কি হয়েছে তোমার? জেনি ন্যাকা কান্না করে বলে, আন্টি ভাইয়া আমার সাথে। কথাটা শেষ করার আগে জেনির গালে সজোরে একটা থাপ্পড় পড়ে। জেনি সামনে তাকিয়ে দেখে তে রক্তচক্ষু নেই, তার দিকে তাকিয়ে আছে। জেনি কিছু বলতে যাবে তার আগে আবারও জেনির গালে থাপ্পড় পড়ে। এবার তে হুঙ্কার দিয়ে বলে, তোর সাহস কি করে হয় এই রকম নোংরা অপবাদ দেওয়ার? বাহ তে পা, নোংরা কাজ করলো তোর হাজবেন্ড আর থাপ্পড় মারলি আমায়। তুই তো দেখছি। কথাটা বলতে আবারও থাপ্পড় পড়লো জেনির গালে। জেনি রাগে কটমট করে পাশ ফিরে তাকাতে দেখে বোগাম, মানে এবার থাপ্পড়টা বোগাম মেরেছে। বোগাম তর্জনী আঙ্গুল তুলে বলে, শাট আপ জেনি, জাস্ট শাট আপ। তুমি আমার জীবনটা নষ্ট করেছো, আমার থেকে আমার ভালোবাসার মানুষকে আলাদা করে দিয়েছো, তারপরেও তোমার শান্তি হয়নি, এখন আবার জাঙ্কুকের পেছনে লেগেছো। বোগাম একদম চুপ, আর না, তোমার সব অন্যায় আমি মুখ বুজে সহ্য করেছি, আর না। বোগামের কথা শুনে সবাই অবাক হয়ে বোগামের দিকে তাকিয়ে থাকে। তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গিয়েছে জেনি, এবার তো সবার সামনে সত্যটা বলে দাও। খুব তো হলো, এবার থামো। কি পাচ্ছ তুমি এসব করে? শান্তি পাচ্ছি আমি, শান্তি, মানসিক শান্তি। বলে জেনি তের দিকে এগোতে গেলে জাঙ্কুক জেনির সামনে দাঁড়ায়। জেনি বাঁকা হাসি দিয়ে বলে, তাহলে এবার সত্যিটা বলেই দিই। কি বলতো জাঙ্কুক, বোগাম তো আমাকে কোনোদিন ভালোই বাসেনি, আর না তো আমি ওকে ইমোশনাল ব্ল্যাকমেল করি আমাকে পালিয়ে নিয়ে যাওয়ার জন্য, কারণ আমার পরিবার আমার জীবনটা নষ্ট করে দিচ্ছে।
আর সেটা কেন জানো? কারণ আমি জানতাম তে বোকামকে প্রচন্ড ভালোবাসে, আর তার ভালোবাসা কেড়ে নেওয়ার জন্য জেনে শব্দ করে হাসে আর আবারও বলে, এবার আরেকটা সত্য, আমার আর বোকামের বিয়েই হয়নি। কথাটা শুনে সবাই অবাক হয়ে যায়। তে কথাটা শুনে ছলছল চোখে বোকামের দিকে তাকায়। বোকামও কাতর দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। আমি যখন জানতে পারি তে জাঙ্কুকের সাথে বিয়ে করেছে, তখন আমি বোকামকে বলি ও কেন তার ভালোবাসার মানুষকে অন্যের হাতে তুলে দিবে। তের কাছে কে যেন তেকে সব সত্যি বলে দেয় আর তেকে নিজের করে নেয়, কিন্তু ওই ডাফারের দ্বারাই কিছুই হয় না। জেনি তের কাছে গিয়ে বলে, কি রে তে, তুই না নিজের চেয়েও বেশি বোকামকে ভালোবাসতিস? তাহলে এখন তো সব সত্য জেনে গিয়েছিস, তাহলে এখানে দাঁড়িয়ে কি করছিস? যা বোকামের বুকে ঝাঁপিয়ে পড়। দেখ বোকামকে, ওই এখনো তোর জন্য অপেক্ষা করে আছে। তে বোকামের দিকে তাকিয়ে অনবরত চোখের পানি ফেলছে। জাঙ্কুক তের দিকে তাকাতে বুকের মাঝে তীব্র ব্যথা শুরু করে দিয়েছে। নিঃশ্বাসটা নিতেও যেন প্রচন্ড কষ্ট হচ্ছে। তাহলে কি তে তাকে ছেড়ে বোকামের কাছে চলে যাবে? জাঙ্কুক তো বিয়ের পরে এই প্রথম থেকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করেছিল। তে যদি তাকে ছেড়ে চলে যায়, তাহলে জাঙ্কুক এবার কিভাবে নিজেকে সামলাবে? না, জাঙ্কুক আর কিছু ভাবতে পারছে না। জাঙ্কুক আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ওখান থেকে চলে যায়। জেনি তের কানের কাছে ফিসফিসে বলে, তুই জাঙ্কুককে নিয়ে চিন্তা করিস না, ওর জন্য আমি আছি। তুই শুধু বোকামকে নিয়ে ভাব, জাঙ্কুককে হ্যান্ডেল করার দায়িত্ব আমার। বলে জেনি বাঁকা হাসি দেয়। তে এবার রক্ত চক্ষু নিয়ে জেনির দিকে তাকায়। জেনি সেটা পরোয়া না করে জিনের কাছে এগিয়ে গিয়ে বলে, আন্টি প্লিজ আমাকে ভুল বুঝবেন না, এতে আমার কোনো দোষ নেই। আমি তো বোকাম আর তেকে এক করার জন্য এসব করেছি। আমি যদি জানতাম আমার একটা ভুলের জন্য দেব জাঙ্কুককে বিয়ে করে নেবে, তাহলে আমি কোনোদিন বোকামের সাহায্য নিতাম না। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। এবার জেনি জিনের হাত ধরে বলে, আন্টি আমি জাঙ্কুককে প্রচণ্ডভাবে ভালোবেসে ফেলেছি, প্লিজ আমাকে ফিরিয়ে দেবেন না। জিন ভ্রু কুঁচকে জেনির দিকে তাকিয়ে বলে, আমার কি মনে হয় জানো, তুমি মেন্টালি সিক। মনে হয় না, তুমি সত্যি মানসিকভাবে অসুস্থ। তুমি কখন কি বলছো নিজেই জানো না। কথাটা শুনে জেনি অদ্ভুতভাবে হাসতে শুরু করে আর বলে, আমি পাগল, সত্যি আমি পাগল। আর আমাকে পাগল বানিয়েছে কে? এই তে। ছোট থেকে ও আমার চেয়ে বেশি ভালোবাসা পেয়ে আসছে। ও সব সময় কেন বেস্ট জিনিসগুলো পাবে হয়? তে জেনির কাছে এগিয়ে গিয়ে বলে, তোকে কিছু বোঝানো বা কথা বলার কোনো রুচি আমার নেই, তাই দরজা খোলা আছে, এখন তুই যেতে পারিস। এবার বোগামের দিকে তাকিয়ে বলে, বোগাম তুমি জেনিকে নিয়ে চলে যাও। তে প্লিজ বোগাম, আমার আর কথা বলতে ইচ্ছে করছে না। বোগাম তের কাছে এগিয়ে এসে বলে, তে তুমি তো সব সত্য জেনে গিয়েছো, তাহলে প্লিজ বোগাম তুমি ভুলে যেও না আমার হাজবেন্ড আছে আর আমার বাচ্চাও আছে। তুমি ভুলে যেও না তে, বাচ্চা কিন্তু তোমার না। তে চিৎকার করে বলে, ওরা আমার বাচ্চা, বুঝেছো তুমি? ওরা আমার। আর একটাও বাজে কথা বললে আমি ভুলে যাব আমি কোনোদিন তোমাকে ভালোবেসেছিলাম। তাই ভালো ভালো এই বাসা থেকে বেরিয়ে যাও। আর হ্যাঁ, জাঙ্কুককে আমি ভালোবেসে বিয়ে না করলেও এখন থেকে বাসবো, কারণ সে আমার হাজবেন্ড। আমি তাকে মনে প্রাণে স্বামী হিসাবে মেনে নিয়েছি। এখন তুমি আসতে পারো। বোগাম বৃদ্ধা আঙুল দ্বারা চোখের পানিটা মুছে জেনিকে নিয়ে ওখান থেকে চলে যায়। তে বোগামের যাওয়ার দিকে তাকে মনে মনে ভাবে, সরি বোগাম, আমি সত্যিই তোমাকে ভালোবাসতাম, বাট তুমি আমার ভাগ্যে ছিলে না, আর আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি। পারলে আমাকে ক্ষমা করে দিও, আর তুমিও তোমার জীবনটাকে গুছিয়ে নিও। তের কথাগুলো শুনে জিন আরেম অনেক খুশি হয়ে যায়। আরেম তের মাথায় হাত বুলিয়ে বলে, অনেক সুখী হও মা, আর আমার ছেলেকেও ভালো রেখো। তে মাথা নিচু করে হালকা হাসে। ঘড়ির কাঁটায় রাত্রে 12টা বাজে। জাঙ্কুক এখনো বাসায় ফেরেনি। তে জাঙ্কুকের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গিয়েছিল। হঠাৎ বাসার কলিং বেল বেজে উঠতেই তের ঘুমটা ভেঙে যায়। তে ধরফরিয়ে উঠে বসে। একবার দেওয়াল ঘড়িটার দিকে তাকে দৌড়ে মেন দরজার কাছে চলে যায় আর দরজা খুলে দেখে জাঙ্কুক দেওয়ালের সাথে ভর দিয়ে দাঁড়িয়ে আছে, চুলগুলো এলোমেলো, গায়ের শার্টের 3টা বোতাম খোলা, আর জাঙ্কুকের গা থেকে কেমন বিদঘুটে স্মেল বেরোচ্ছে। তে জাঙ্কুকের এমন অবস্থা দেখে বলে, এই আপনার এমন অবস্থা কেন? আর আপনি ড্রিঙ্ক করেছেন? জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলে, তুমি এখন এখানে কি করছো? তে ভ্রু কুঁচকে বলে, আমি আমার বাসা ছেড়ে কোথায় যাব? কোথায় আবার? তোমার বোগামের কাছে। তে জাঙ্কুকের একদম কাছে এসে বলে, আপনি কি আমাকে পরকিয়া করতে বলছেন? আপনি কি জানেন না আমার হাজবেন্ড আছে? সে যদি এই কথা শুনে তাহলে আপনার অবস্থা খারাপ করে দেবে। জাঙ্কুক তের কথা শুনে অবাক হয়ে তের দিকে তাকায়। তে ভ্রু নাচিয়ে বলে, কি হলো? এভাবে কি দেখছেন? জাঙ্কুক হুট করে তেকে জড়িয়ে ধরে বলে, প্লিজ তে, তুমি আমাকে ছেড়ে যেও না। ভি আমাকে একা করে চলে গিয়েছে, তুমিও আমাকে একা করে দিও না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দিব। ভির জায়গাটা না দিতে পারলেও
তোমাকে প্রাপ্ত ভালোবাসাটুকু দেবো, অনেক ভালোবাসবো তোমায়, প্লিজ দে। তে জাঙ্কুকে ছাড়িয়ে বলে, আপনাকে ছেড়ে চলে যাওয়ার জন্য কি আমি আপনার হাত ধরেছিলাম? আমি এত সহজে আপনার ঘাট থেকে নামবো না। জাঙ্কুক তের হাত ধরে বলে, সত্যি বলছো তে? একদম সত্যি। তারপর জাঙ্কুক তের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসে বলে, তুমি কি আমাকে সম্পূর্ণরূপে গ্রহণ করতে চাও? তে কথাটা শুনতে লজ্জায় জাঙ্কুকের শক্ত বুকে মুখ লুকায়। তের ছাই পেয়ে জাঙ্কুক তেকে কোলে নিয়ে সোজা রুমে চলে যায় আর আস্তে করে বেডে বসিয়ে দিয়ে তের ঠোঁটে আঙুল দিয়ে বলে, ঠোঁটে কি দিয়েছো? লিপ গ্লস। ওটা খেলে কি আমার পেট খারাপ হবে? তের বক্ষস্থল তখন ঝড়ের গতিতে কাঁপছে। বাতাস নেওয়ার চেষ্টায় ঠোঁট দুটো সামান্য ফাঁক হয়ে গেল। সর্বাঙ্গের ভেতর এখন কেমন যেন এক তীব্র অবশ করার নেশা ছড়িয়ে পড়ছে। নিজেকে হাঁপানো রুগীর মতো মনে হচ্ছে। নিঃশ্বাস নেওয়ার জন্য একটা আশ্রয়ের বড্ড প্রয়োজন। তারপর জাঙ্কুক পরম আবেশে তের ঠোঁটজোড়া চুষে নিতে থাকে আর জাঙ্কুকের অবাধ্য হাত এলোমেলো পথ ধরে বিচরণ করতে থাকে। তে আর সহ্য করতে পারছে না, নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। তে সুইট সুইট আওয়াজ করতে থাকে। তে এখন সম্পূর্ণরূপে জাঙ্কুককে সঁপে দিতে চাইছে। জাঙ্কুক একটানে তের ব্লাউজের ফিতা খুলে দিয়ে একটা একটা করে ব্লাউজের হুক খুলতে থাকে। তের লজ্জায় চোখ খিচে বন্ধ করে নেয়। জাঙ্কুক থেকে পুরোপুরি আনড্রেস করে নেয় আর নিজেরও পোশাকগুলো খুলে ফ্লোরে অবলীলায় ছুঁড়ে মারে। জাঙ্কুক নির্লজ্জের মতো ঠোঁট কামড়ে তের শরীরের প্রতিটা ভাঁজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে আর তেও ওইভাবেই চোখ বন্ধ করে পড়ে আছে। জাঙ্কুক নেশালো কণ্ঠে বলে, তে আমি কি স্টার্ট করবো? তে কিছু না বলে জাঙ্কুকের দুই বাহু খামচে ধরে। জাঙ্কুক প্রশ্রয় পেতে শুরু করে দুটো দেহের ভালোবাসার তাণ্ডব। জাঙ্কুক